শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতিপূর্বে ৩ জন বন্দী মুক্ত হয়েছেন। গত ২ দিন রাজধানীর কচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খুঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র নামক আয়নাঘর। ধারণা করা হয় এখানে ১৬ কোটি অক্ষর রয়েছে, যেখানে একসঙ্গে ৩০ জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। সুইডেনের বিতর্কিত স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজে একটি অনুসন্ধানী হুইসেলব্লোয়ার প্রতিবেদনে প্রকাশ করেন যে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকদারে আটক ও নির্যাতন করেছে। সুইডেন বিতর্ক নিউজ পোর্টালে গোপন কারাগারের সম্ভব অবস্থানও প্রকাশ করেছেন, যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকদার ২ ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিম এর অনন্য রেকর্ড কাউন্টারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যারা বলেছেন যে তাদের ঢাকায় কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল। ভারতের জি নিউজ প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটা রহস্যময়। শেখ হাসিনার আমলের তৈরি আয়নাঘর রাখা হতো গুম করে আলো বাতাসবিহীন একটি কক্ষ। সেখানে সারাক্ষণ গড়গড়িয়ে চলে ফ্যান। কাদের রাখা হতো ওই আয়নাঘরে? শেখ হাসিনার আমলের বিরোধীদের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছেন। তারা কোথায়, তাদের কোনো খোঁজ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছে ওই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘর হচ্ছে গুমখানা। হাসিনার শাসনকালে ২০০৯ সাল থেকে ২০২১ সাল সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ৬০৫ জন গোপন বন্দী করে রাখা হয়েছিল। ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদে নিখোঁজ হন ৪০২ জন মানুষ। এ তথ্যটি প্রকাশ করে ঢাকা বিতর্ক মানবাধিকার সংগঠন অধিকার। ২০১৪ সাল জুলাই ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে ৩৪৪ জন ব্যক্তি গুমের শিকার হন। তাদের মধ্যে ৪০ জন ব্যক্তি মৃত্যু অবস্থায় পাওয়া যায়, ৬৬ জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে ২০৩ জন এখনও গুম রয়েছে। যারা দীর্ঘদিন গুম থাকার পরে ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন। ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে। আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছেন পন্থ-সাউথ বিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মুবাশশারা হাসান, সেখানে রাষ্ট্রদূত মারুফ-জামান, ব্যবসায়ীর বিরুদ্ধে কুমার রায়। এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামাতে ইসলামী নেতা-কর্মী কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম, সাবেক সামরিক জেনারেল এবং জামাতে ইসলামীর নেতা গোলাম আজমের ছেলে আব্দুল হালী আনাম আজিম। বিচারবিহীন হত্যা, কাগুজ এইসব ঘটনার জন্য সাংঘাতিক ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ ও এমসিটি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারের নিন্দা প্রস্তাবনা জানায়। এ সময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্য মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন। সেখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসন আমলে সরকারি সংস্থা বলপূর্বক গুমের শিকার হয়েছে, সেখানে ঘটনাসমূহকে সামনে আনার জন্য এ সংগঠনের সৃষ্টি হয়। বাংলাদেশে বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করেছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে।
আরও সেই কারণেই রাজনীতিবিদদের বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে যাত্রা বা বিভীষিকাময়। বিরোধী রাজনীতিক কর্মীদের গুমঘর। প্রতিবেদনীদের কণ্ঠরোধ করা একটি উপায়। সারা দেশে ডিজিএফআই এর 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মাধ্যমে কয়েকটি রয়েছে ঢাকায়। 2024 সালে হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতার আসার বছরে 2009 সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে ৬৬টিরও বেশি গুম হওয়া ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্ত পেয়েছেন, তবে কিছু বন্দীমুক্ত দীর্ঘ বিচারের মাধ্যমে মুক্তি দেওয়া হয়। অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন। বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত পায়নি বলেই চলে। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়। তারপর লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না। আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা, যোগাযোগের কোনো আইন ছিল না।